Assalamu alaikum everyone and good evening. I hope you are doing well and আপনারা আমাকে শুনতে পারতেছেন ক্লিয়ারলি। আমার সাউন্ড শোনা যায় কিনা একটু জানাবেন। আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে কথা বলবো তা হচ্ছে এডুকেটিং সাইক, এবং আমি আপনাদের একটু আগেই বলছি এটা হচ্ছে কেমব্রিজ 7 থেকে একটা প্যাসেজ নেয়া। এটা হচ্ছে কেমব্রিজ 7 এর 3 নাম্বার প্যাসেজ যেটা সেটা। তো আমরা শুরুতেই দেখে নেই যে আজকে হচ্ছে আমরা কোন কোন কোয়েশ্চন টাইপ নিয়ে কাজ করব। আজকে হচ্ছে আমরা মেইনলি 3টা কোয়েশ্চন টাইপ নিয়ে কাজ করব। মানে আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব সেখানে হচ্ছে 3টা কোয়েশ্চন টাইপ আছে। একটা হচ্ছে এমসিকিউ, আপনারা এখানে দেখতে পারতেছেন, দেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এবং ফাইনালি সামারি। এবং আমরা যারা আইএলস রিডিং এর সাথে পরিচিত বা আমরা যারা প্র্যাকটিস করতেছি বা প্রিপারেশন নিচ্ছি তারা বলতে পারবো যে আইএলস রিডিং এর অন্যতম ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলোর মধ্যে 3টা হচ্ছে ইয়েস নো, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ এবং আমার হচ্ছে সামারি উইথ ক্লুজ। তো ওই 3টা কোয়েশ্চন টাইপসেরই আজকে হচ্ছে আমরা সমাধান করবো, এবং কিভাবে সমাধান আমি করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু বলে নিই, ট্রু ফলস নট গিভেন নিয়ে হচ্ছে আমার ডেডিকেটেড একটা লাইভ ক্লাস আছে, আপনার সময় হলে পরে ওইটা দেখে নিতে পারেন। ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন নিয়ে আপনাদের যে কনফিউশন আছে, যদি আপনারা ওই লাইভ ক্লাসটা দেখেন আমার বিশ্বাস অনেকটাই আপনাদের দূর হয়ে যাবে। তাহলে আমরা আজকের এই ক্লাসটা শুরু করি। তো আমি যেটা করি, আমি যখন হচ্ছে কোনো রিডিং প্যাসেজ সলভ করি, বা আপনারা যারা আমার আগের লাইভ ক্লাসেসগুলো দেখছেন তারাও বলতে পারবেন, আমি সবার আগে দেখি যে ওই প্যাসেজে কি কি টাইপের প্রশ্ন দেয়া আছে। যেমন আমরা দেখে নিলাম যে এখানে দেয়া আছে আমাদের হচ্ছে এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন এবং সামারি উইথ ক্লুজ। তো আমি সলভ করার সময় আমি অবশ্যই প্রশ্নের সিকোয়েন্স মেনটেন করি। আমি হচ্ছে প্রশ্নের সিকোয়েন্স মেনটেন করে সবসময় সলভ করি। মানে যেইটা প্যাসেজে শুরুর দিকে দেয়া থাকবে সেই প্রশ্ন হচ্ছে আমি আগে সলভ করব, এইভাবে আর কি। যেমন এখানে এমসিকিউ দেয়া আছে, আমি আগে এমসিকিউ সলভ করব, পরে হচ্ছে আমি ট্রু ফলস নট গিভেনে যাব, এবং দেন হচ্ছে আমি কি বলে এইটাকে সামারি উইথ ক্লুজে যাব। তো আজকের এই ক্লাস যেইটা, এবং আজকে আমি যে প্যাসেজটা নিছি এটা মোটামুটি বেশ ডিফিকাল্ট একটা প্যাসেজ। আমি যেমন আমি মোটামুটি তো আমার কেমব্রিজ 7 থেকে কেমব্রিজ 16 পর্যন্ত প্র্যাকটিস করা হয়েছে, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিস টেস্ট প্লাস আইএলটিএস ট্রেনার ওইগুলো আমি সলভ করছি। তো এইটা মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড এবং বেশ চ্যালেঞ্জিং একটা প্যাসেজ। তো আজকে যখন এটা আমরা সলভ করব, আমি চাইবো যারা যারা আমার সাথে অলরেডি জয়েন করছেন, যারা এখন পর্যন্ত আছেন, তারা পুরো ক্লাসটা শেষ পর্যন্ত করবেন অবশ্যই। এবং এই পুরো ক্লাসে আপনাদের 100% এনার্জি, 100% কনসেন্ট্রেশন নিয়ে করবেন, তাহলেই এই ক্লাসটা আমাদের সফল হবে। না হলে এই যে আপনারা দেখতেছেন এটা যাতে একটু কাজে লাগে আর কি। তো পুরো ক্লাস জুড়ে আপনি চেষ্টা করবেন আমি কিভাবে সলভ করতে সেটা ফলো করা, এবং আমি এক্সপ্লানেশন দেওয়ার পর অবশ্যই আপনাদের কাছে উত্তর জানতে চাইবো। তো সেটা পার্টিসিপেট করা এবং নিজে নিজে রিলেট করা যে না এই প্রশ্নের আনসার কি হতে পারে, তখনই কিন্তু আপনাদের এই রিডিং এর আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং আরো ক্লিয়ার হবে, এবং এই লাইভ ক্লাসে যে জয়েন করতেছেন এইটাও আপনাদের সফল হবে। এবং দিন শেষে আমারও ভালো লাগবে যে না আমার এই লাইভ ক্লাসটা করে আপনাদের একটু হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে। তো যেমনটা বলতেছিলাম যে আপনারা পুরো কিভাবে আমি সলভ করি ওই জায়গাটাতে দয়া করে সবাই একটু বেশি ফোকাস করবেন। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমি আমার ক্লাসের শেষে শুনবো এবং সেগুলো উত্তর দিব। যতক্ষণ পর্যন্ত লাইভ ক্লাস চলবে আপনারা চেষ্টা করবেন আমার সাথে সাথে এগুলো সলভ করার, এবং আপনাদের মেইন ফোকাস, মেইন অ্যাটেনশনটা যাতে এই ক্লাসে থাকে। তাহলে আমরা দেখে নেই সবার আগে এখানে কি কোয়েশ্চেন দেয়। যেমন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য বুক এডুকেটিং সাইক ইজ মেইনলি কনসার্নড উইথ। তার মানে এডুকেটিং সাইক যে বইটা, ওই বইটা মেইনলি কোন বিষয়টা নিয়ে সেইটা সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড কি নিব? ডেফিনেটলি দ্য বুক এডুকেটিং সাইক, এটা হচ্ছে আমাদের খুবই লিকুয়েটিভ একটা কিওয়ার্ড, বিকজ এটা আমরা সহজেই বের করতে পারবো। তারপর হচ্ছে মেইনলি কনসার্ন উইথ, এটা আমরা নিতে পারি যে আসলে এই বইটা কি সম্পর্কে দেখাইতেছে। এখন এমসিকিউ সলভ করার সময় আমি যেটা সাজেস্ট করি তা হচ্ছে এমসিকিউ সলভ করার সময় আগে অপশনসগুলো না পড়া। কারণ আমরা যখন রিডিং এমসিকিউ সলভ করবো আপনারা দেখবেন যে 2টা অপশন খুব সহজে বাদ দেওয়া যায় যে কোনো রিডিং এমসিকিউ এর ক্ষেত্রে। তো আগে যদি আপনি অপশনগুলো পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি ওই অ্যাডভান্টেজটা পাবেন না। তো ওই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য আগে হচ্ছে আপনারা অপশন পড়বেন না, আগে কোয়েশ্চন পড়েন, কোয়েশ্চন থেকে কিওয়ার্ড আন্ডারলাইন করেন,
দেন প্যাসেজ স্ক্যান করে বের করেন, পরে হচ্ছে আমরা আসবো। তো আগে হচ্ছে আমরা অপশন পড়বো না, ওই জন্য আমরা এখন আগে অপশন পড়তেছি না, আমরা জাস্ট কিওয়ার্ড আন্ডারলাইন করব। যে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য বুক এডুকেটিং সাইক, এডুকেটিং সাইক এই বইটা আসলে কি নিয়ে। আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে লোজানভ, তিনি একজন থিওরিস্ট, Lozanov's theory claims that when we try to remember things, যে উনার থিওরি ক্লেম করে যখন আমরা কোনো কিছু মনে করার চেষ্টা করি, তার মানে এখানে ডেফিনেটলি দিস উইল বি আওয়ার কিওয়ার্ড, কারণ একটা নাম, এইটা নামটা কখনোই প্যারাফ্রেজ করা যায় না, আমরা জানি, এবং তারা প্যারাফ্রেজ করে না, সেটা আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম। 3 নাম্বার, ইন দিস প্যাসেজ দ্য অথর ইউজেস দ্য এক্সাম্পল অফ এ বুক অ্যান্ড এ লেকচার, তার মানে রাইটার কোনো একটা বুক এবং কোনো একটা লেকচারের এক্সাম্পল ড্র করছেন, তার মানে এটা আমরা পাবো, একটু পরেই পাবো। 4 নাম্বার হচ্ছে লোজানভ ক্লেম করছেন, না একটা ক্লেম। আচ্ছা, তার মানে এই প্রশ্নগুলোর কিওয়ার্ড আমরা নিলাম। এরপরে আমরা দেখি ট্রু ফলস নট গিভেনে কি কিওয়ার্ড দেওয়া আছে। আমরা জানি এমসিকিউ এর আনসার অর্ডারে আসে এবং ট্রু ফলস নট গিভেন এর অর্ডারে আসে। সো ট্রু ফলস নট গিভেনে জাস্ট হচ্ছে আমরা প্রথম দুইটা নিব যাতে ওগুলো আমরা সলভ করতে পারি। 5 নাম্বারটা বলতেছে ইন দ্য এক্সাম্পল অফ সাজেস্টোপেডিক টিচিং ইন দ্য 4th প্যারাগ্রাফ, তার মানে তারা এখানে আমাদেরকে বলেই দিছে, এই আনসারটা 4 নাম্বার প্যারাতে দেয়া আছে। The only variable that changes is the music, তার মানে এটা এখন আমরা যখন সলভ করি তখন অ্যানালাইজ করব। 6 নম্বরে বলতেছে prior to Suggestopedia class students are made aware that the language experience will be demanding, এই প্রশ্নের বাংলা হচ্ছে সাজেস্টোপেডিয়া ক্লাসের আগে স্টুডেন্টদেরকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স যেটা সেটা ডিমান্ডিং হবে। ডিমান্ডিং বলতে এটা আসলে চ্যালেঞ্জিং হবে। তার মানে যারা এই সাজেস্টোপেডিয়া ক্লাসে যারা জয়েন করবে, যে ছাত্রছাত্রী জয়েন করবে, তাদেরকে বলা হয় এই ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্সটা, ক্লাসে যে তারা ল্যাঙ্গুয়েজটা শিখবে সেই এক্সপেরিয়েন্সটা ডিমান্ডিং হবে, মানে ডিফিকাল্ট হবে। আপনারা চাইলে নিজের মতো করে এটা বাংলা লিখে রাখতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য আমরা যখন সলভ করি তখন সহজ হবে। 3 নাম্বারটায় বলতেছে ইন দ্য ফলো আপ ক্লাস, ফলো আপ ক্লাসে দ্য টিচিং অ্যাক্টিভিটিস আর সিমিলার টু দোজ ইউজড ইন কনভেনশনাল ক্লাসেস, যে ফলো আপ ক্লাসে যে টিচিং অ্যাক্টিভিটিস গুলা করা হয় সেটা হচ্ছে কনভেনশনাল ক্লাসগুলোতে আমরা যেরকম দেখি ওই রকমই। কনভেনশনাল ক্লাসগুলোতে যে টিচিং অ্যাক্টিভিটি করা হয় ফলো আপ ক্লাসে সেম টিচিং অ্যাক্টিভিটিগুলো করা হয়। 7 নাম্বারটায় বলতেছে এজ এন ইনডাইরেক্ট বেনিফিট, তার মানে এখানে হচ্ছে আমরা একটা বেনিফিট আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম। এই প্রশ্নে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারবো ফলো আপ ক্লাস, কনভেনশনাল ক্লাসেস, এগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারবো কনভেনশনাল ক্লাসেস। তারপর হচ্ছে সাজেস্টোপেডিয়া ক্লাস, দিস আর আওয়ার কিওয়ার্ডস। 9 নাম্বার হচ্ছে টিচার্স সেই they prefer Suggestopedia to traditional approaches to language teaching, তার মানে বলতেছে টিচার যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে ট্রেডিশনাল বা কনভেনশনাল অ্যাপ্রোচ থেকে তারা সাজেস্টোপেডিয়াটা প্রিফার করেন। তার মানে টিচার্সদের প্রিফারেন্স আসছে এখানে, সো এটা হচ্ছে আমরা হাইলাইট করলাম। স্টুডেন্ট এর সাজেস্টোপেডিয়া ক্লাস রিটেইন মানে শিখা আর কি, মোর নিউ ভোকাবুলারি দেন দোজ ইন অর্ডিনারি ক্লাস, অর্ডিনারি ক্লাস থেকে সাজেস্টোপেডিয়া ক্লাস তারা বেশি ভোকাবুলারি শিখে। এটা হচ্ছে আমরা কিভাবে শিখলাম। এন্ড দেন আমাদের এখানে সামারি দেয়া আছে, সামারিটাকে আমরা দেখে নিই। Suggestopedia uses a less direct method of suggestion than other techniques such as hypnosis. However, Lozanov admits that a certain amount of dash is necessary. তার মানে Lozanov দেয়া আছে, এটা আমরা আইডেন্টিফাই করে রাখি। বাই দ্য ওয়ে, এইটা যেহেতু এই প্যাসেজের সবার শেষের দিকের প্রশ্ন, তার মানে আমরা ধরে নিতে পারি এই প্রশ্নের আনসারগুলা প্যাসেজের শেষের দিকেই দেয়া থাকবে। এটা একটা কমন ট্রিক। তারা যেটা করে প্যাসেজের শুরুর দিকে যে প্রশ্নগুলো দেয়া থাকে সেগুলো ইউজুয়ালি আনসারগুলো শুরুর দিকে পাওয়া যায় এবং শেষের দিকে যেগুলো দেয়া থাকে ওগুলো শেষের দিকে দেয়া থাকে। তার মানে এই সামারিটা হচ্ছে এই প্যাসেজের সবার শেষের কোয়েশ্চন টাইপ, তার মানে এই আনসারটা আমরা ধরে নিতে পারি প্যাসেজের সবার শেষে দেয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিওয়ার্ড আন্ডারলাইন করছি দ্য বুক এডুকেটিং সাইক ইজ মেইনলি কনসার্নড উইথ, এডুকেটিং সাইক এই বইটা আসলে কি নিয়ে। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে প্রশ্ন একটু খেয়াল করেন, এডুকেটিং সাইক এই বইটা কি নিয়ে। আমি এই প্রশ্নটা আপনাদের এখানে
হচ্ছে পিন করে রেখে দেই, তাহলে আপনি স্ক্রিনে এটা দেখতে পারবেন। যে স্ক্রিনে আপনারা প্রশ্ন দেখতে পারতেছেন, আর আমি হচ্ছে এখানে এই জায়গায় আনসারটা দেয়া আছে, যেমন এই প্যারাতে আনসারটা দেয়া আছে। আপনারা হচ্ছে একটু পড়েন, পরে আমাকে বলেন যে এটার আনসার আপনারা কি মনে করেন, এরপরে আমি এক্সপ্লেনেশন দিব। এই যে প্রথম যে প্যারাটা আমি আপনাদের জন্য একটু জুম করি। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন দেখি এখানে কি বলতেছে। আমরা প্যাসেজে আসি। আমাদের প্রশ্ন হচ্ছে ওই বইটা মেইনলি কি নিয়ে, তাহলে এখানে আমরা একটু পড়ি। এডুকেটিং সাইক বাই বার্নি নিভিল ইজ এ বুক হুইচ লুকস এট রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস। তার মানে এই বইটা হচ্ছে এমন একটা বই হুইচ লুকস এট রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস। রেডিক্যাল শব্দের অর্থ কি? রেডিক্যাল শব্দের অর্থ হচ্ছে আনকনভেনশনাল, যেটা ট্রেডিশনাল না, যেটা প্রচলিত না, বা এত খুব একটা দাঁড়ান আমি এডিট করি এটা। মানে রেডিক্যাল মানে হচ্ছে যেটা আনকনভেনশনাল বা আনট্রেডিশনাল, বা এটা খুবই নতুন কোন অ্যাপ্রোচ, বা নতুন আমি লিখতে হচ্ছে আনট্রেডিশনাল বা আনকনভেনশনাল। আমি লিখে রাখি আনকনভেনশনাল। আনকনভেনশনাল তার মানে এইটা এমন একটা রেডিক্যাল অ্যাপ্রোচ, মানে আনকনভেনশনাল অ্যাপ্রোচ, যেটা এত প্রচলিত না, যে অ্যাপ্রোচটা এত প্রচলিত না, বা যে অ্যাপ্রোচটা এত কমন না। ইজ এ নিউ, এই বুকটা হচ্ছে Educating Psych by Neville is a book which looks at radical new approaches to learning. শিখা, লার্নিং এর একটা আনকনভেনশনাল অ্যাপ্রোচটা সে কি করে লুক করে বা তুলে ধরে। Describing the effects of emotion, imagination and the unconscious on learning. One theory discussed in the book is that proposed by George Lozanov, which focuses on the power of suggestion. তার মানে এই বুকটা লার্নিং এর আনকনভেনশনাল অ্যাপ্রোচটা ফোকাস করে। লুকস এট রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস টু লার্নিং, মানে লার্নিং এর আনকনভেনশনাল আনট্রেডিশনাল অ্যাপ্রোচটা ফোকাস করে। তাহলে এখন হচ্ছে আমরা অপশনে আসি। প্রথমটা কি বলতেছে? দ্য পাওয়ার অফ সাজেশন ইন লার্নিং। যদিও এই প্রশ্ন নিয়ে তারা ফার্দার অন্য একটা প্যাসেজে আরো এক্সপ্লেন করছে, বাট এতটুকু দিয়েই কিন্তু আমরা ধরতে পারি দ্য পাওয়ার অফ সাজেশন ইন লার্নিং। লার্নিং এ সাজেশনের পাওয়ার, এই বিষয়ে কোনো কিছু বলে নাই। এ পার্টিকুলার টেকনিক ফর লার্নিং বেসড অন ইমোশনস, ইমোশনস এর উপর বেস করে কোন একটা টেকনিক। এটা হচ্ছে একটা ডিস্ট্রাক্টিং কিওয়ার্ড, এটা কিন্তু বলে নাই। তারা কি বলছে? ডিসক্রাইব, ওই লার্নিংটা কিসের উপর বেস করে সেটা তো বলে নাই, জাস্ট বলছে ওই লার্নিংটা আনকনভেনশনাল। রেডিক্যাল মানে কি? আনকনভেনশনাল, তথাকথিত বা ট্রেডিশনাল বা প্রচলিত যে মেথড আছে সেটা থেকে ডিফারেন্ট। কিন্তু ইমোশনের উপর বেস করে কি বেস করে না সেটা তো বলে নাই। ডিসক্রাইবিং দ্য ইফেক্টস অফ ইমোশন, ইমাজিনেশন এন্ড দ্য আনকনশিয়াস অন লার্নিং। এখানে কি বলছে? লার্নিং এর ক্ষেত্রে আনকনশিয়াস, ইমাজিনেশন এবং ইমোশনের ইফেক্টটা, কিন্তু ওই মেথডটা বা ওই বইটা যে ইমোশনের উপর বেস করে এইটা তো তারা বলে নাই। তার মানে বি কিন্তু আমরা বাদ দেয়া লাগবে, বি আনসার হচ্ছে না, কারণ শুধুমাত্র ইমোশন তো বলে নাই, আনকনশিয়াস, ইমাজিনেশন আছে, তিনটা আছে, তার মানে বি আমাদের বাদ। ইফেক্টস অফ ইমোশন অন দা ইমাজিনেশন, এটা খুবই ডিস্ট্রাক্টিং কিওয়ার্ড দিছে। ইমোশনের, ইমাজিনেশন এবং আনকনশিয়াসে ইমোশনের ইফেক্ট, তার মানে তারা জানে, তারা এই তিনটা কিওয়ার্ডই মেনশন করছে, এবং এই তিনটা কিওয়ার্ড দেখে আমরা অনেকে আনসার সি মনে করতে পারি, যে ইমাজিনেশনও দেয়া আছে, আনকনশিয়াসও দেয়া আছে, ইমোশনও দেয়া আছে, তার মানে আমরা মনে করতে পারি যে এটা আনসার। কিন্তু এই লাইনের অর্থ কি দাঁড়ায়? ইফেক্টস অফ ইমোশন অন দ্য ইমাজিনেশন এন্ড আনকনশিয়াস, আনকনশিয়াস এবং ইমাজিনেশনে ইমোশনের ইফেক্ট, তার মানে সি আনসার হচ্ছে না, বাদ। এখানে কি বলছে? রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস, আনকনভেনশনাল নিউ অ্যাপ্রোচেস, তার মানে দ্য বুক এডুকেটিং সাইক ইজ মেইনলি কনসার্নড উইথ ওয়েজ অফ লার্নিং হুইচ আর নট ট্রেডিশনাল। এমন লার্নিং যেটা ট্রেডিশনাল না, প্রচলিত না। তাহলে আনসার কোনটা? ডি। সো যাদের আনসার ঠিক আছে, যাদের আনসার ডি হয়েছে, কংগ্রেচুলেশনস। কারণ ওই যে রেডিক্যাল নিউ অ্যাপ্রোচেস মানে কি? যেটা কমন না, প্রচলিত না, তার মানে যেটা ট্রেডিশনাল না। সো আওয়ার আনসার ইজ ডি। সো যাদের আনসার হয়েছে, কংগ্রেচুলেশনস। আমি এখানে 2-3 জন দেখতেছি কমেন্ট করছেন। নেক্সট ওয়ান ইজ Lozanov's theory claims that when we try to remember things, ওনার থিওরিটা ক্লেম করে যখন আমরা কোনো কিছু মনে করতে চাই,
তো যাদের হাতে কেমব্রিজ বইটা আছে তারা আমার সাথে সাথে সলভ পয়েন্ট আরো ভালো হয়। আর যদি কারো বাসায় কেমব্রিজ বইটা থাকে তাহলে আপনারা বের করেন। এটা হচ্ছে কেমব্রিজ 7 এর প্রথম টেস্টের 3 নাম্বার প্যাসেজ, মোস্ট প্রবাবলি 3 নাম্বার প্যাসেজ, না হলে 2 নাম্বার প্যাসেজ। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে লোজানভের থিওরি ক্লেম করে যখন আমরা কোনো কিছু মনে করতে চাই, তাইলে ওনার থিওরিটা কি ক্লেম করে? আমরা একটা আনসার এখানে পেয়ে গেছি। আমরা জানি এমসিকিউ আনসার অর্ডারে আসে, সো আমরা এর পরের লাইন থেকে খোঁজা শুরু করব। Lozano's instructional technique. Lozanover ওই টেকনিকটা is based on the evidence that the connections made in brain through unconscious processing, which he calls non-specific mental reactivity, are more durable than those made through conscious processing. তার মানে লোজানোভের যে ইনস্ট্রাকশনাল টেকনিকটা, এইটা এমন এভিডেন্সের উপর বেস করে তৈরি করা বা প্রপোজ করা যে তিনি মনে করেন আমরা শেখার সময় যেই বা আমরা কোনো কিছু যখন শিখি, ওই শেখার সময় আমরা যেই জিনিসগুলা হচ্ছে আনকনসিয়াসলি নোটিস করি, কনসিয়াসলি না। যেমন আমরা কোনো একটা বই পড়তেছি, কোনো একটা লেকচার শুনতেছি, তো ওই লেকচার শোনার সময় স্যার বা আমাদের টিচার যেই শার্ট পরছেন বা আমাদের টিচার হচ্ছে কিভাবে দাঁড়াইছেন, আমাদের টিচার গ্লাস পরছেন কি পরছেন না, তো একটা ক্লাসে তো এইগুলো আসলে কনসিয়াস বিষয় না বা এইগুলো আসলে মূল বিষয় না। কিন্তু তিনি বলতেছেন আমরা শেখার সময় যেগুলা লেস ইম্পর্টেন্ট, যেগুলো আসলে একটা লেসনে বা লার্নিং এ ইম্পর্টেন্ট না, ওইগুলা হচ্ছে আমাদের মনে থাকার সম্ভাবনা বেশি। তার মানে স্যার ক্লাসে একটা লেকচার দিচ্ছেন, যেই লেকচারটা তিনি দিচ্ছেন, ফর এক্সাম্পল আমি ক্লাসে হচ্ছে রিডিং এর কোন একটা কোয়েশ্চন টাইপ পড়াইতেছি বা রাইটিংটা ওয়ান এক্সপ্লেন করতেছি, তো আমি যেটা পড়াইতেছি ওইটার চেয়ে বেশি স্টুডেন্ট যারা আছে তারা মনে রাখতে পারে হয়তোবা যে আমি ওই দিন আমি যে ওয়াচটা পড়ছি আমার ওয়াচের কালার কি ছিল, আমি ওই দিন যে শার্টটা পড়ছি আমার শার্টের কালার কি ছিল। এইটাই তিনি বলতেছেন যে আমরা আসলে যখন শিখি বা লার্নিং এর সময় আমরা হচ্ছে যেইগুলা আনকনসিয়াসলি খেয়াল করি যে না ওইগুলাতে কোনো অ্যাটেনশন দিচ্ছি না, আমি ক্লাসে বসে আছি, ওই দিন হচ্ছে ক্লাসের বোর্ডে কোনো একটা কিছু এমনি লেখা ছিল, কিন্তু ওইটা হচ্ছে আমার মনে রাখার সম্ভাবনা বেশি। তার মানে যেইটা মনে থাকার কথা ওইটার চেয়ে যেইটা আমি আনকনসিয়াসলি নোটিস করতেছি সেইটা মনে থাকার সম্ভাবনা বেশি। Besides the laboratory evidence for this, we know from our experience that আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে জানি যে we often remember what we have perceived peripherally, মানে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে জানি আমরা অনেক সময় এমন জিনিস মনে রাখি যেটা হচ্ছে আমি পেরিফেরালি, মানে হচ্ছে আমি ইন্টেনশনালি না, মানে আমি ওখানে বসা ছিলাম আনইনটেনশনালি আমি একটা জিনিস খেয়াল করছি, ওইটা হচ্ছে আমরা বেশি মনে রাখি লং আফটার উই ফরগটন হোয়াট উই সেট আউট টু লার্ন। যে আমরা যখন কোনো কিছু শেখা শুরু করি, কোনো কিছু পড়া শুরু করি, যেই বিষয়টা আমরা পড়া শুরু করছি বা যেই বিষয়টা পড়ার জন্য আমরা টেবিলে বসছি, আমরা হচ্ছে যদি কয়েকদিন পর একটু খেয়াল করি তাহলে আমি যেটা পড়ার জন্য বসছি ওইটার চেয়ে আমি বেশি মনে রাখি অন্যান্য জিনিসগুলা যেগুলো লেস ইম্পর্টেন্ট। হয়তো বা আমি যেই শীট বা যেই বইটা পড়তেছিলাম ওই বইয়ের কালার আমি বেশি মনে রাখতেছি, ওই বইয়ের উপরে কোনো যদি কোট দেয়া থাকে আমি ওইটা মনে রাখতেছি। তো লোজানভ এইটাই বলছেন, ওনার থিওরি অনুযায়ী আমরা যখন লার্নিং শুরু করি বা আমরা যখন শিখি, শেখার সময় আনকনসিয়াস যেইগুলা বা যেগুলো আসলে লেস ইম্পর্টেন্ট ওইগুলা আমরা বেশি দিন মনে রাখি। এখন হচ্ছে আমরা অপশনে আসি। তার মানে আমরা যখন আসলে মনে করার চেষ্টা করি আমরা আনইম্পর্টেন্ট ডিটেইলসটাই আমরা সহজে মনে রাখি। তার মানে 2 এর আনসার হচ্ছে এই। তো দেখছেন আমি বাংলাটা বলাই আপনার কিন্তু বেশিরভাগের আনসারই হয়েছে, ওই জন্যই আমরা রিডিং এ ধরা খাই, আমরা হচ্ছে এই যে পড়ে বুঝতে আন্ডারস্ট্যান্ডিংটাই আমাদের সমস্যা। যাই হোক আমরা হচ্ছে পরেরটায় যাই। ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে দ্য অথর ইউজেস দ্য এক্সাম্পল অফ এ বুক অ্যান্ড এ লেকচার টু ইলাস্ট্রেট দ্যাট। অথর হচ্ছেন কোন একটা বই এবং লেকচারের এক্সাম্পল দিছেন, কেন দিছেন সেইটা। তাইলে আমরা আগেরটা পাইছি এই জায়গায়, কোন জায়গায়, এখানে এতটুকু পর্যন্ত আমরা এরপরে পড়ি। ইফ উই থিঙ্ক অফ এ বুক উই স্টাডি, এই যে বুক আসছে বইয়ের এক্সাম্পল, তার মানে আমাদের কিওয়ার্ড ম্যাচ করছে, সো আমরা এটা হাইলাইট করি। ইফ উই থিঙ্ক অফ এ বুক উই স্টাডিড মান্থস অর ইয়ার্স এগো, যদি আমরা একটা বইয়ের কথা চিন্তা করি যেটা হচ্ছে আমরা কয়েক মাস বা কয়েক বছর আগে পড়ছি, উইল ফাইন্ড দ্যাট, আমরা খেয়াল করব যে উইল ফাইন্ড ইট ইজিয়ার টু রিকল পেরিফেরাল ডিটেলস,
যে আমরা যদি এমন একটা বইয়ের কথা চিন্তা করি যেটা হচ্ছে আমরা 1 বছর বা কয়েক মাস আগে পড়ছি, আমরা খেয়াল করে দেখব যে ওই বইয়ের পেরিফেরাল ডিটেলস যেগুলো, যেমন কালার, বাইন্ডিং, টাইপফেস, টেবিল এট দ্য লাইব্রেরি ওয়্যার উই সেট হোয়াইল স্টাডিং ইট, যে দেখা যাবে আমরা বইটা কোন জায়গায় কোন টেবিলে বসে পড়ছি, ওই বইয়ের কালার কি, ওই বইটা কিভাবে বাইন্ডিং করা হয়েছে, ওই বইটা কিভাবে হচ্ছে কোনো যদি এখানে কোনো পিকচার দেওয়া থাকে, এইগুলো হচ্ছে আমরা বেশি খেয়াল করব, বা এইগুলো আমার মনে থাকবে বেশি। আমি বইটা হয়তো পড়ছি 6 মাস আগে, কিন্তু আমি ওইটা আমার ইউনিভার্সিটির কোন লাইব্রেরিতে বসে পড়ছি, আমার স্কুল বা কলেজের কোন জায়গায় বসে পড়ছি, ওই বইটা কিভাবে বাইন্ডিং করা ছিল, ওই বইটাতে কোনো উপরে কোনো ছবি দেওয়া ছিল কিনা, ওই বইটা হচ্ছে কালারটা কিরকম ছিল, এইগুলো আমি বেশি মনে রাখবো। কিন্তু আমি কি পড়ছি দেখা যায় ওইটা অনেক সময় মনে থাকে না। দেন দ্য কন্টেন্ট অন হুইচ ইউ আর কনসেন্ট্রেটিং, মানে যেইটা আমি মনোযোগ সহকারে পড়তেছিলাম, আমি নিশ্চয়ই, যেমন ধরেন আমার হাতে একটা বই আছে, এই বইটা আমি আপনাদের আই গেস আপনারা দেখতে পারতেছেন যে আমি অনেক কি বলছি পড়ার জন্য, খুবই ইন্টারেস্টিং একটা বই, দ্য ডায়েরি অফ এ উইম্পি কিড, এটা একটা গল্পের বই আর কি, ফানি একটা বই, মজার একটা বই। তো মনে করেন এই বইটা আমি 6 মাস আগে পড়ছি, তো এখানে বলা হচ্ছে যে বইটা পড়ার সময় আমি যেই লেসনটা পড়তেছিলাম, ওই লেসনের চেয়ে দেখা যাবে আমি এই বইটাতে কালার কি ছিল, এই বইটাতে যে ড্রয়িং করা আছে, কিভাবে বাইন্ডিং করা আছে, আমি কোন টেবিলে বসে পড়ছি, এইগুলো দেখা যায় আমি বেশি মনে রাখবো। কিন্তু কি পড়ছি এটি আমার মনে নেই, কিন্তু আমি কিন্তু পড়ার সময় এইগুলো খেয়াল, এগুলো তো আমার মূল ফোকাস ছিল, আমার মূল ফোকাস ছিল আমি কি পড়তেছি সেইটা। তো তিনি এইটাই বলতেছেন। এরপরে আবার তিনি বলছেন ইফ উই থিঙ্ক অফ এ লেকচার, তার মানে যে লেকচার এখানে বলছে, লেকচার বই দুইটাই আসছে, ইফ উই থিঙ্ক অফ এ লেকচার উই লিসেন টু উইথ গ্রেট কনসেন্ট্রেশন, যে আমরা যদি একটা লেকচারের কথা চিন্তা করি যেটা হচ্ছে আমরা খুবই মনোযোগ সহকারে শুনছি, will recall the lecture's appearance and mannerism, our place in the auditorium, the failure of the air conditioning, much more easily than the ideas we went to learn. যদি হচ্ছে আমরা কোনো লেকচারের কথা চিন্তা করি যেটা আমরা খুবই মনোযোগ সহকারে শুনতেছিলাম, তো দেখা যাবে ওই লেকচারারের যিনি লেকচারটা দিছেন তিনি তখন দেখতে কিরকম ছিলেন, তার অ্যাপিয়ারেন্স কি, কাপড় চোপড় পরা ছিল, ওনার ম্যানারিজম, কথা বলার সময় উনি মানে কোনো মুদ্রাদোষ ছিল কিনা, তারপর আমি যখন যেই অডিটোরিয়ামে বসছি আমি কোন জায়গায় বসা ছিলাম, ওই সময়টাতে এয়ার কন্ডিশন সমস্যা করছে কিনা, এই ডিটেলস গুলা আমাদের বেশি মনে থাকবে। কিন্তু আমরা যেই লেকচারটা শুনতেছিলাম, লেকচারার যেই কন্টেন্টটা বলতেছিলেন, শেয়ার করতেছিলেন, সেটা হয়তো বা আমরা ভুলে গেছি, কিন্তু ওইগুলো আমাদের মনে আছে। Even if these peripheral details are a bit elusive, they come back readily in hypnosis or when we relive the event imaginatively. যদিও এগুলো ইলুসিভ, যে মানে পুরো কোহিরেন্ট না, কিন্তু আমরা যখন আসলে মনে করার চিন্তা করি এগুলো খুব সহজেই চলে আসে। The details of the content of the lecture on the other hand seem to have gone forever. কিন্তু লেকচারারের ডিটেলস যেগুলো, লেকচারার যে কন্টেন্টটা বলছেন ওইগুলো হয়তো দেখা যায় আমরা কোনোভাবেই মনে করতে পারি না, ওগুলো ভুলে গেছি। কিন্তু লেকচারার অ্যাপিয়ারেন্স, ম্যানারিজমস, অডিটোরিয়ামে কোন জায়গায় বসা ছিলাম, এগুলো দেখা যাচ্ছে আমাদের খুব ভালো মনে আছে। তাইলে এখানে আমরা দেখি কোনটা আনসার হবে। এখন হচ্ছে বাংলাটা আপনাদের বলছি, এখন আপনারা বলেন যে আনসার কোনটা। ইউ ক্যান টেক ইউর টাইম, যে আপনারা হচ্ছে সময় নেন, সময় নিয়ে একটু বলেন যে আনসার কোনটা হবে। In this passage, the author uses the examples of a book and a lecture to illustrate that. আনসার কোনটা হবে? আচ্ছা, তাহলে আমরা দেখি। তো যেটা বলছিলাম বা আমরা যেটা ট্রান্সলেট করছিলাম ওইটা আমি আরেকটু সামারাইজ করি, যে ওইখানে প্রথমে তিনি বই এবং লেকচারের এক্সাম্পলটা আসলে কেন দিছেন। তিনি এইটাই বলছেন যে আমরা আসলে যখন একটা বই পড়ি, ওই বইটা আমরা যেই কারণে বইটা পড়তেছিলাম বা বইটাতে আমরা যেই টপিকটা পড়তেছিলাম, যে লেসনটা পড়তেছিলাম, সেইটা হয়তো আমাদের মনে নাই। মানে আমরা 6 মাস 1 বছর আগে যেটা পড়ছি সেটাও তো মনে নাই, কিন্তু আমাদের মনে আছে এই বইটা কিভাবে বাইন্ডিং করা হয়েছে, ওই বইটাতে কোনো ছবি দেওয়া আছে কিনা, ওই বইটা হচ্ছে কিভাবে উপরে কোনো কিছু কালার কি, এইগুলো আমরা বেশি মনে রাখতেছি। সিমিলারলি আমরা যখন কোনো একটা লেকচার হয়তো আমি খুবই মনোযোগ সহকারে শুনছি, কিন্তু লেকচারে কি বলা হয়েছে সেটা আমার মনে নাই, কিন্তু যিনি লেকচারারের অ্যাপিয়ারেন্স, তার কোনো মুদ্রাদোষ আছে কিনা, এইগুলো আবার আমার খুব মনে আছে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো প্রথমটা আমরা দেখি, এই নাম্বার অপশনটি বলতেছে both of these are important for developing concentration। না, এইটা সারা জীবনে আনসার হচ্ছে না, এটা কোনোভাবেই আমাদের রিলেট করে না। সি নাম্বারে কি বলতেছে, রিডিং ইজ এ বেটার টেকনিক ফর লার্নিং দেন লিসনিং। লিসনিং থেকে রিডিংটা হচ্ছে বেটার টেকনিক। যেহেতু এখানে বইয়েরটাও বলছে আবার লেকচার শোনা বলছে, তার মানে এইটা দেখে আমরা অনেকেই আনসার সি দিতে পারি, যে লেকচার তো তারা বলছে যে লেকচার শোনা, আবার বই পড়া, তার মানে এটা দেখে আমরা অনেকে আনসার সি দিতে পারি।
যে লিসনিং এর চেয়ে রিডিংটা হচ্ছে শেখার জন্য, লার্নিং এর জন্য বেটার টেকনিক। কিন্তু খেয়াল করে দেখেন ওইখানে তারা এই ধরনের কোনো কম্পারিজন করে নাই। লিসনিং ভালো নাকি হচ্ছে রিডিং ভালো, লার্নিং এর জন্য, শেখার জন্য লিসনিং ভালো নাকি রিডিং ভালো, এই ধরনের কোনো কম্পারিজন তারা করে নাই। তার মানে সি নাম্বারটা আমাদের আনসার হচ্ছে না। ডি, উই ক্যান রিমেম্বার থিংস মোর ইজিলি আন্ডার হিপনোসিস। আমরা হিপনোসিসে যখন থাকি, হিপনোসিস মানে কোনো একটা কাইন্ড অফ আপনার কোনো হ্যালুসিনেশন না, মানে একটা ভ্রমের মতো তৈরি করা আর কি, আপনাকে হিপনোটাইজ করা, লাইক ইটস এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল ট্রিক আর কি। সো আমরা যখন হিপনোসিসের মধ্যে থাকি বা আমাদের যখন হিপনোটাইজ করা হয় তখন হচ্ছে আমরা ইজিলি মনে রাখতে পারি। বাট এই আমার মনে হয় না তো এরকম কিছু বলছে যে আমরা যখন হিপনোসিস থাকি বা আমাদের যখন হিপনোটাইজ করা হয় তখন হচ্ছে আমরা বেশি মনে রাখতে পারি, এই ধরনের তো কোনো কিছু বলে নেই। তাহলে আনসার কি? His theory about methods of learning is valid. এই যে তিনি এক্সাম্পলটা কেন দিছেন, ওই যে তিনি আগে যে লজানভ আগে যে থিওরি দিছেন, তিনি থিওরি কি দিছেন যে আমরা হচ্ছে আনকনশাসলি, আমরা হচ্ছে আনইনটেনশনালি যেগুলো দেখি সেগুলো হচ্ছে আমরা বেশি মনে রাখি। এরপরে তিনি বই এবং লেকচারের এক্সাম্পল দিচ্ছেন যে আমি 6 মাস আগে একটা বই পড়ছি, কিন্তু বই আমি কোন জিনিসটা পড়তেছিলাম সেটা আমার মনে নাই, কিন্তু বইয়ের কালার কি ছিল, বইয়ের বাইন্ডিং কিভাবে ছিল, লেকচারার কি শার্ট পড়ছেন, লেকচারের কোনো মুদ্রা ছিল কিনা, আমি লেকচারটা যখন শুনি ক্লাসরুমে আমি কোন জায়গায় বসেছিলাম, এইগুলো আমার মনে আছে। তো এগুলো তো আমি ইন্টেনশনালি খেয়াল করি নাই, এগুলো তো আমি আনইনটেনশনালি দেখছি, আনকনশাসলি দেখছি, এইগুলো আমার মনে আছে। কিন্তু লেকচারার কি বলছেন বা বই আমি কি পড়ছি সেটা আমার খেয়াল নাই। তার মানে তিনি এই এক্সাম্পল দ্বারা তার ওই মেথডটা যে ভ্যালিড, তার ওই মেথডটা যে অ্যাকসেপ্টেবল বা লেজিটিমেট, তিনি ওইটি হচ্ছে প্রমাণ করছেন। তাহলে আনসার হচ্ছে আমাদের বি। সো লোজানভ ক্লেইমস দ্যাট টিচার্স শুড ট্রেন স্টুডেন্টস টু, আচ্ছা টিচার্স হচ্ছে স্টুডেন্টদেরকে ট্রেন করা উচিত কোনো কিছু নিয়ে, এটা আমরা দেখি। This phenomenon can be partly attributed to common counterproductive approach to study, making extreme efforts to memorize, tensing muscles and inducing fatigue. But it also simply reflects the way the brain functions. এই যে Lozanov therefore made indirect instruction, এই যে আমাদের কিওয়ার্ড পাইলাম যে Lozanov therefore made indirect instruction central to his teaching system, যে উনার টিচিং সিস্টেমে ইনডাইরেক্ট ইনস্ট্রাকশনটাকে তিনি মেইন হিসাবে দেখছেন। ইন সাজেস্টোপেডিয়া এজ হি কল্ড হিজ মেথড, তিনি এটাকে সাজেস্টোপেডিয়া বলছেন, মানে উনার মেথডটাকে তিনি সাজেস্টোপেডিয়া বলছেন। দ্য কনশাসনেস ইজ shifted away from the curriculum to focus on something peripheral. তো তিনি উনার এই মেথডে কনশাসনেসটা, কারিকুলামটা মানে যেটা আমরা শিখতে বসছি ওইটা থেকে কনসেন্ট্রেশনটা শিফট করে ওইটা কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে সামথিং পেরিফেরাল, মানে যেটা একটু লেস সিগনিফিকেন্ট। যেমন আমি বই পড়তে বসছি, তো তিনি বলতেছেন আমি যেই টপিকটা পড়তে বসছি মূল কনসেন্ট্রেশনটা ওই টপিকে না দিয়ে ওই বইয়ের কালার ওইগুলোতে খেয়াল করা। তাহলে কি হচ্ছে, দ্য কারিকুলাম দেন বিকামস পেরিফেরাল, তো কারিকুলামটা হয়ে যাচ্ছে লেস সিগনিফিকেন্ট, মানে তখন কারিকুলামটা আমি আনইনটেনশনালি খেয়াল করব। আর যেটা হচ্ছে আমি পড়তে, মানে যেটা আমি পড়তে বসছি ওইটা হচ্ছে আমি আনইনটেনশনালি খেয়াল করব, আর বাকিগুলো আমি ইন্টেনশনালি খেয়াল করব। তার মানে তিনি আগে বলছেন যে এগুলো হচ্ছে আমরা আনইনটেনশনালি খেয়াল করি সেইগুলো আমাদের মনে থাকে বেশি। তার মানে তিনি এইটাই বলতেছেন আমরা যেটা শিখতে বসছি সেটা হচ্ছে আমরা আনইনটেনশনালি খেয়াল করব। তাহলে দেখেন আনসার কোনটা হবে। এই নাম্বারে বলতেছে মেমোরাইজ ডিটেইলস অফ দ্য কারিকুলাম, এটা সারা জীবনে আনসার হবে না, তিনি কখনোই বলেন নাই যে কারিকুলামের ডিটেইলস মনে রাখা লাগবে। ডেভেলপ দেয়ার, যেমন Lozanov claims that teachers should train students to develop their own sets of indirect instruction, যে তিনি এইটা বলছেন যে স্টুডেন্টদের তাদের নিজস্ব ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন ডেভেলপ করা উচিত, যেটা তিনি বলেন নাই। তার মানে বি বাদ। সি, Lozanov claims that teachers should train students to think about something other than the curriculum content. আমরা আনসার পেয়ে গেছি, তিনি এইটাই বলছেন যে যেটা পড়তে বসছি ওইটা চিন্তা না করে অন্য কিছু চিন্তা করা, যেটা একটু লেস সিগনিফিকেন্ট। তখন আমরা যেটা শিখতে বসছি সেটা আমরা আনইনটেনশনালি খেয়াল করবো এবং এটা তখন আমাদের মনে রাখার সম্ভাবনা বেড়ে যাবে। সো দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার 4 ইজ সি। এনিওয়েজ আমরা হচ্ছে এমসিকিউ সলভ করে ফেললাম। নাও উইল বি মুভিং অন টু ট্রু ফলস নট গিভেন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইন দ্য এক্সাম্পল অফ সাজেস্টোপেডিক টিচিং ইন দ্য 4th প্যারাগ্রাফ দ্য অনলি ভেরিয়েবল দ্যাট চেঞ্জেস ইজ দ্য মিউজিক।
তার মানে 4 নাম্বার প্যারাগ্রাফে সাজেস্টোপেডিকের যে এক্সাম্পলটা দেয়া হয়েছে সেই এক্সাম্পলটাতে শুধুমাত্র মিউজিকের ভেরিয়েবলটা চেঞ্জ হয়। 4 নাম্বার প্যারাগ্রাফে সাজেস্টোপেডিকের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র মিউজিক ভেরিয়েবলটা চেঞ্জ হয় এই প্যারাগ্রাফ। So now read and tell me the answer. এটা true false নাকি not given? পরে একটু বলেন যে এটা আনসার কি। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে in the example of suggestopedic teaching in the fourth paragraph, the only variable that changes is the music. মানে রাইটার সাজেস্টোপেডিক টিচিং এর যে এক্সাম্পলটা দিছেন ওইখানে মিউজিকের ভেরিয়েবলটা শুধুমাত্র চেঞ্জ হয় আর বাকি সবকিছু ঠিক থাকে, এইটাই বলা হয়েছে। তাহলে আমরা এখন দেখি the suggestopedic approach to foreign language learning provides a good illustration. In its most recent variant, it consists of the reading of vocabulary and text while the class is listening to music. এটা সবচেয়ে রিসেন্ট ভেরিয়েন্ট যেটা বা সবচেয়ে রিসেন্ট যেটা অ্যাপ্লাই করা হয়েছিল সেইটাতে it consists of the reading of vocabulary and text. তখন দেখা গেছে ওই এক্সপেরিমেন্টটাতে রিডিং it consists of the reading of vocabulary while the class is listening. আচ্ছা, ক্লাস হচ্ছে গান শোনার পাশাপাশি বা গান শোনার সাথে সাথে তারা হচ্ছে ভোকাবুলারি এবং টেক্সট পড়ছে। দ্য ফার্স্ট সেশন ইজ ইন 2 পার্টস। প্রথম সেশনটা হচ্ছে 2টা পার্টের। ইন দ্য ফার্স্ট পার্ট, প্রথম পার্টে দ্য মিউজিক ইজ ক্লাসিক্যাল। প্রথম পার্টে মিউজিকটা হচ্ছে ক্লাসিক্যাল and the teacher reads the text slowly and solemnly with attention to the dynamics of the music. এবং প্রথম পার্টে মিউজিকটা হচ্ছে ক্লাসিক্যাল এবং তখন টিচার কি করেন ওই টেক্সটটা ওই মিউজিকের সাথে সাথে টেক্সটটা খুবই স্লোলি পড়েন উইথ ইন্টেনশন টু দ্য ডিনামিক্স অফ দ্য মিউজিক। তখন হচ্ছে ওই মিউজিকের ডিনামিক্সের সাথে তাল রেখে বা ওইটাতে ফোকাস করে তিনি ওই টেক্সটটা পড়েন। দ্য স্টুডেন্টস ফলো দ্য টেক্সট ইন দেয়ার বুকস। এবং তখন হচ্ছে স্টুডেন্টরা ওই টিচারের সাথে সাথে টিচার পড়তেছেন আর হচ্ছে তারা এইভাবে বইয়ে ম্যাচ করতেছে, টিচার পড়তেছেন তারা হচ্ছে বইয়ে ফলো করতেছে টিচারের সাথে সাথে। দিস ইজ ফলোড বাই সেভারাল মিনিটস অফ সাইলেন্স। এরপরে তারা হচ্ছে এই সেশনের পরে তারা কিছুক্ষণ সাইলেন্স থাকেন মানে নীরব থাকেন। ইন দ্য সেকেন্ড পার্টে দে লিসেন টু বারক মিউজিক। তারা হচ্ছে সেকেন্ড পার্টে অন্য একটা মিউজিক শুনেন, তার মানে মিউজিক চেঞ্জ হয়ে গেছে। প্রথমটাতে ক্লাসিক্যাল, পরেরটাতে হচ্ছে অন্য টাইপের মিউজিক। while the teacher reads the text in a normal speaking voice. প্রথমটাতে তিনি টিচার কি করতেছেন স্লোলি পড়তেছেন, টিচার স্লোলি পড়ছেন। আর সেকেন্ডটাতে টিচার কি করছেন নর্মাল স্পিকিং ভয়েসে পড়ছেন, মানে স্লোলি পড়ে নেই, নর্মালি আমরা যেভাবে কথা বলি ওই স্পিডে পড়ছেন। তার মানে মিউজিক একমাত্র চেঞ্জেবল ব্যারিয়ার ছিল না, মিউজিকও চেঞ্জ হয়েছে পাশাপাশি টিচারের ভয়েসও চেঞ্জ হয়েছে। এরপর কি বলতেছে ডিউরিং দিস টাইম they বলতে স্টুডেন্টকে মিন করছে, they have their books closed. ওই সময়ে স্টুডেন্ট তাদের বই ক্লোজ করে রাখছে। প্রথমটাতে কি করছে, প্রথম পার্টে মিউজিক ক্লাসিক্যাল ছিল, টিচার স্লোলি পড়ছেন এবং স্টুডেন্টদের বই খোলা ছিল, তারা টিচারের সাথে ম্যাচ করছে। সেকেন্ড পার্টে মিউজিক চেঞ্জ হয়েছে, টিচার আগে স্লোলি বলছেন এখন নর্মাল স্পিডে বলছেন, তার মানে টিচারের ভয়েসও চেঞ্জ হয়েছে। প্রথমটা পার্টে স্টুডেন্টদের বই খোলা ছিল, সেকেন্ডটাতে স্টুডেন্ট তাদের বই বন্ধ করছে, তার মানে 3টা ভেরিয়েবলই চেঞ্জ হয়েছে। সো মিনিং কন্ট্রাডিক্ট করলো, আমাদের আনসার হচ্ছে ফলস, কারণ এখানে বলছে শুধুমাত্র মিউজিক চেঞ্জ হয়েছে, কিন্তু মিউজিক তো না, টিচারের ভয়েসও চেঞ্জ হয়েছে, স্টুডেন্ট প্রথমটার বই খোলা ছিল পরটার বই বন্ধ করছে ওইটাও চেঞ্জ হয়েছে, তার মানে মিউজিক ওয়াজ নট দ্য অনলি ভেরিয়েবল। তার মানে আমাদের মিনিং কন্ট্রাডিক্ট করলো, আনসার হচ্ছে ফলস। আই গেস আপনাদের অনেকেরই হয়েছে। নাইস, অনেকেই কমেন্ট করতেছেন। ওকে, দ্যাটস নাইস। আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। পরেরটা হচ্ছে প্রায়র টু সাজেস্টোপেডিয়া ক্লাস। প্রায়র টু মানে সাজেস্টোপেডিয়া ক্লাসের আগে স্টুডেন্টস আর মেড অ্যাওয়ার দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স উইল বি ডিমান্ডিং। সাজেস্টোপেডিয়া ক্লাসের আগে স্টুডেন্টদেরকে এইটা বলা হয় যে ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্সটা, তারা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছে সেই শেখাটা ডিমান্ডিং হবে, মানে চ্যালেঞ্জিং হবে, মানে ডিফিকাল্ট হবে। এই অংশে আনসার দেওয়া আছে, আমরা ওইটা পড়ি পরে আপনার আনসার বলবেন।
beforehand, শুরু করার আগে, the students have been carefully prepared for the language experience. শুরু করার আগে স্টুডেন্টদেরকে কেয়ারফুলি ওই ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্সের জন্য প্রস্তুত করা হয়। The experience through meeting with the staff and satisfied students, they develop the expectation that learning will be easy and pleasant. তাইলে তারা হচ্ছে স্টাফের সাথে মিটিং করে এবং স্যাটিসফ্যাকশনদের সাথে ইন্টারাকশন করে, এরা বুঝতে পারে বা এক্সপেকটেশনটা তৈরি করে যে লার্নিংটা কি হবে, লার্নিং উইল বি ইজি অ্যান্ড প্লেজেন্ট, এন্ড দ্যাট এবং they will successfully learn several hundred words of the foreign language during the class. এবং এই ক্লাসের সময় তারা হচ্ছে কয়েক শত শব্দ হচ্ছে তারা শিখে ফেলবে এবং তাদেরকে এইটা বলা হয় যে লার্নিংটা প্লেজেন্ট হবে এবং ইজি হবে। আর এখানে আমরা দেখতেছি যে তারা বলতেছে যে লার্নিংটা ডিমান্ডিং হবে, ডিফিকাল্ট হবে, চ্যালেঞ্জিং হবে। তার মানে মিনিং কন্ট্রাডিক্ট করলো, সো আনসার ইজ ফলস। তার মানে আনসারটা আমাদের ফলস, বিকজ প্যাসেজে বলতেছে যে লার্নিংটা কি হবে, প্রশ্ন বলতেছে লার্নিংটা ডিমান্ডিং হবে, আর প্যাসেজে আমরা দেখছি লার্নিংটা কি হবে, প্লেজেন্ট হবে, ইজি হবে। মিনিং কন্ট্রাডিক্ট করছে, সো আনসার ইজ ফলস। 8 নাম্বারটা, না সরি 7 নাম্বার, ইন দ্য ফলো আপ ক্লাসে the teaching activities are similar to those used in conventional class. মানে ফলো আপ ক্লাসে যে টিচিং অ্যাক্টিভিটিসগুলো রাখা হয় সেটা কনভেনশনাল ক্লাসের মতোই, মানে কনভেনশনাল ক্লাসে আমরা যে টিচিং অ্যাক্টিভিটি পাই ওইগুলোর মতোই ফলো আপ ক্লাসে টিচিং অ্যাক্টিভিটিসগুলো। ফলো আপ মানে হচ্ছে একটার পরে অন্য যেটা নেওয়া হয়, যেমন ধরেন আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের পরে বললাম পরবর্তী এই ক্লাসের পরে আপনাদের আরো 30 মিনিটস থাকবে আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করার জন্য। তো এই 30 মিনিটসটা হচ্ছে ফলো আপ সেশন আর কি, মানে কোন একটা জিনিসের পরে অন্য যেটা করা হয় ওইটাকে ফলো আপ বলা হয়। আচ্ছা, আমরা কই আসছিলাম, আগেরটা পাইছি এখানে। সো এখানে ফলো আপ দেয়া আছে, এই যে ফলো আপ দেয়া আছে, ফলো আপ আমাদের এটা আমরা পড়ি। Some hours after the two-part session কয়েক ঘন্টা পরে, there is a follow-up session at which the students are stimulated to recall the material presented. ওই follow-up session এই স্টুডেন্টদেরকে স্টিমুলেট করা হয়, মানে তাদেরকে হচ্ছে একটু মোটিভেট করা হয় বা তাদেরকে মনে করার জন্য একটু প্রেরণা দেয়া হয় যে তারা যা শিখছে ওইটা তারা একটু মনে করে, যে আগের যে 2টা সেশনে তারা হচ্ছে যেই জিনিসগুলো শিখছে, তো ফলো আপ সেশনে মানে মেইন সেশন নেওয়ার পর কয়েক ঘন্টা পরে যে ফলো আপ সেশন নেওয়া হয় ওই সেশনে তাদেরকে স্টিমুলেট করা হয়, তাদেরকে পুশ করা হয় তারা যেটা শিখছে সেটা হচ্ছে মনে করার জন্য। ওয়ান্স এগেইন দ্য অ্যাপ্রোচ ইজ ইনডাইরেক্ট, এবং তখন ওই অ্যাপ্রোচটা ইনডাইরেক্ট হয়, ডাইরেক্ট হয় না, যে ডিরেক্টলি তাদেরকে বলা হয় না যে না তুমি যেটা পড়ছো ওইটাই মনে করো, ডিফারেন্ট এক্সাম্পলস দিয়ে ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে পুশ করা হয়। The students do not focus their attention on trying to remember the vocabulary. তারা হচ্ছে যেটা vocabulary শিখছে তারা ওইটা মনে করার জন্য তারা ফোকাস করে না, বাট ফোকাস অন ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট। মানে তারা হচ্ছে চেষ্টা করে তারা যেই vocabulary গুলো শিখছে ওইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করার জন্য, ইউজ করার জন্য। Such methods are not unusual in teaching. এই ধরনের মেথডসটা টিচিং এ আনইউজুয়াল নয়। তাইলে ফলো আপ সেশনে যেই মেথডস গুলা ইউজ করা হয় সেগুলা ল্যাঙ্গুয়েজ টিচিং এ আনইউজুয়াল নয়, মানে হচ্ছে আনকমন নয়, আনইউজুয়াল মানে আনকমন। সাচ মেথডস গুলা ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসে আনইউজুয়াল বা আনকমন নয়। তার মানে মিনিং ম্যাচ করছে কি করে নাই বলেন তো? মিনিং ম্যাচ করছে, সো আনসার ইজ ট্রু। আমাদের 8 নাম্বার আনসারটা, 7 নাম্বার আনসারটা হচ্ছে ট্রু। আমরা যাই এখন 8 নাম্বার এবং 9 নাম্বারে। 8 নাম্বারে বলতেছে ইনডাইরেক্ট, অ্যাজ এন ইনডাইরেক্ট বেনিফিট স্টুডেন্ট নোটিস ইমপ্রুভমেন্ট ইন দেয়ার মেমোরি, স্টুডেন্টদের মেমোরিতে ইমপ্রুভমেন্ট হয়। 9 নাম্বারে বলতেছে টিচার্স সেই they prefer Suggestopedia to traditional approaches to language teaching. যে টিচারটা বলছেন তারা হচ্ছে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে সাজেস্টোপেডিয়াটা প্রিফার করেন, টিচারের প্রিফারেন্স নিয়ে বলছে। তাইলে আমরা একটু দেখি এখানে, যেমন আমরা এটা পাইলাম এখানে, আমরা এখান থেকে পড়ি। What is distinctive in the Suggestopedia method is that
They are devoted entirely to assisting recall. The learning of the material is assumed to be automatic and effortless, accomplished while listening to music. The teacher's task is to assist the students to apply what they have learned paraconsciously, and in doing so, to make it easily accessible to consciousness. Another difference from conventional teaching is that the evidence that a student can regularly learn. Traditional teaching থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে স্টুডেন্ট রেগুলারলি learn 1000 new words of a foreign language during a suggestive session as well as grammar and idiom. তা হচ্ছে গ্রামার এবং ইডিয়মের পাশাপাশি প্রায় আরো নতুন 1000 শব্দ শিখতে পারে। কিন্তু এই জায়গার কোনো জায়গায় এই প্যারার কোনো জায়গায় এইটা বলা হয় নাই যে স্টুডেন্টরা প্রশ্ন কি ছিল যে তাদের মেমোরিতে ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয় না, এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু দেয়া নাই। সিম্পলি এইটা বলছে যে স্টুডেন্ট 1000 শব্দ শিখেন, কিন্তু তাদের মেমোরি ইমপ্রুভমেন্ট হয় কি হয় না এটা কিন্তু বলা হয় নাই। তার মানে আনসার হচ্ছে কি বলেন তো একটু? ইউসুফ আল রাজু, ট্রু কেন হবে? মেমোরি ইমপ্রুভমেন্ট নিয়ে তো কিছু বলে নাই, জাস্ট বলছে ওই সাজেস্টোপেডিক সেশনে স্টুডেন্ট 1000 শব্দ শিখতে পারে, কিন্তু তারা মনে রাখতে পারে বা তাদের মেমোরি ইমপ্রুভমেন্ট হয় কি হয় না এটা তো বলে নাই। মেমোরি ইমপ্রুভমেন্ট নিয়ে কোনো কিছু বলে নাই, ওই জন্য আনসারটা হবে আমাদের নট গিভেন। Anyways, 9 number. Teachers say they prefer Suggestopedia to traditional approaches to language teaching. টিচারটা বলেন তারা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে সাজেস্টোপেডিয়াটা বেশি প্রিফার করেন। ইয়েস, আমাদের 8 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে নট গিভেন। আচ্ছা, আমরা এখন পরেরটায় যাই। Lozanov experimented with teaching by direct suggestion during sleep, hypnosis, and trance, but found such procedures unnecessary. Hypnosis, yoga, silver mind control, religious ceremonies, and faith healing are all associated with successful suggestions, but none of their techniques seem to be essential to it. Such rituals may be seen as placebos. Lozanov acknowledges. আচ্ছা, acknowledges আছে, তার মানে এখানে আমাদের কোন সামারির সাথে মিলছে দেখেন। এই যে Lozanov admits, আমাদের কিন্তু সামারির সাথে এটা মিলে গেল। Admits মানেই acknowledge. Lozanov admits that a certain amount of dash is necessary in order to, যেহেতু কিওয়ার্ড পাইছি আমরা হচ্ছে এটা হাইলাইট করে রাখি, আমরা এখানে পরে আসব, এই জায়গাতে আমরা হচ্ছে পরে আসব আমাদের ট্রু ফলস নট গিভেন শেষ করার পরে, বিকজ এখানে আমাদের আনসার দেয়া আছে সামারি, জাস্ট আমরা হাইলাইট করে রেখে চলে যাই। আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে টিচারটা কোনটা প্রিফার করেন সেইটা নিয়ে। So, like any placebo, it must be dispensed with the authority to be effective. Just as a doctor calls on the full power of autocratic suggestion by insisting that the patient take precisely this white capsule precisely 3 times, Lozanov is categoric in insisting that suggestory session could in blah 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 blah. While Suggestopedia has gained some notoriety through success in the teaching of modern languages, few teachers are able to emulate the spectacular results of Lozanov and his associate. এখানে বলছে যদিও এই সাজেস্টোপেডিয়া মেথডটা রিসেন্টলি কিছু জনপ্রিয়তা পেয়েছে। নোটোরিটি মানে হচ্ছে পপুলারিটি, বাট ইন এ ব্যাড ওয়ে, খারাপ কুক্ষেত্রে যেটা আর কি। তিনি এটাই বলছেন যদিও সাজেস্টোপেডিয়াটা রিসেন্টলি কিছু জনপ্রিয়তা পাইছে, কিন্তু ফিউ টিচার্স, খুবই অল্প শিক্ষক এইটার স্পেকটেকুলার রিজাল্টসটা, মানে এটা হচ্ছে যেই স্পেকটেকুলার মানে খুবই অ্যাস্টনিশিং, খুবই সারপ্রাইজিং যে রিজাল্ট যেটা, মানে খুবই কম টিচার এই মেথডের রিজাল্টসটা এমুলেট করতে পারছেন। এমুলেট মানে হচ্ছে ওইটা কাইন্ড অফ অনুকরণ করা বা হচ্ছে এটা আয়ত্ত করা আর কি, বা ওইটা হচ্ছে কপি করা টাইপের আর কি। তো এখানে এটাই বলতেছে যদিও সাজেস্টোপেডিয়া মেথডটা রিসেন্টলি পপুলার হয়েছে, কিন্তু খুবই কম শিক্ষক এইটা আসলে পুরোটা এক্সিকিউট করতে পারছেন, বা এটা হচ্ছে পুরো সফলটা তারা এক্সিকিউট মানে এক্সট্রাক্ট করতে পারছেন। উই ক্যান পারহ্যাপস অ্যাট্রিবিউট মেডিকেল রেজাল্ট, তার মানে এখানে দেখেন টিচারটা কোনটা প্রিফার করেন, ট্রেডিশনালটা প্রিফার করেন নাকি সাজেস্টোপেডিয়া প্রিফার করেন, টিচার্সদের প্রিফারেন্স নিয়ে কিন্তু এখানে কিছু বলে নাই। তার মানে আমরা 9 নম্বরের আনসার কি দিতে পারবো? 9 নম্বরের আনসার আমরা দিয়ে দিতে পারবো নট গিভেন, কারণ আমরা বেশ পরে বলছি কোনো জায়গায় আনসার দেওয়া নাই। 10 নম্বরে কি বলতেছে? 9 এর আনসার তাহলে নট গিভেন, আমি এখানে লিখে রাখি, কারণ টিচার্সদের প্রিফারেন্সে কিছু বলে নেই, আমরা প্রায় 2টা প্যারাগ্রাফ পড়ছি। 10 নম্বরে বলতেছে students in a Suggestopedia class retain more new vocabulary than those in ordinary class.
অর্ডিনারি ক্লাস থেকে তারা হচ্ছে সাজেস্টোপেডিয়া ক্লাসে বেশি ভোকাবুলারি শিখে। তো এটা দেয়া আছে এই জায়গায়, ভোকাবুলারিটা আমরা এখানে পাইছি যে another difference from conventional teaching is that conventional teaching থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে is the evidence that students regularly learn 1000 new words of a foreign language during a suggestopedic session as well as grammar and idiom. তার মানে কনভেনশনাল টিচিং এর সাথে আরেকটা ডিফারেন্স হচ্ছে সাজেস্টোপেডিক ক্লাসে স্টুডেন্ট নতুন প্রায় 1000-এর মতো শব্দ শিখতে পারে, তার মানে তারা বেশি ভোকাবুলারি শিখতে পারে। সো আমাদের 10 নম্বরে মিনিং ম্যাচ করলো, দ্য আনসার উইল বি ট্রু। আমরা এখন আমাদের সামারিতে আসি। সামারি দিয়ে আমরা শেষ করে ফেলবো, প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। তো সামারি সবার আগে আমরা মিনিংটা দেখি, সরি কিওয়ার্ডের বা ক্লুজগুলোর মিনিংটা দেখি। স্পেকটাকুলার মানে সারপ্রাইজিং, মানে খুবই লাইক আশ্চর্য করে এই টাইপের জিনিসপাতি। টিচিং জানেন আপনারা, লেসন জানেন। অথরিটারিয়ান, অথরিটারিয়ান মানে কর্তৃত্বপূর্ণ। আনপপুলার জানেন আপনারা। রিচুয়াল মানে হচ্ছে রীতি আর কি, কোনো প্রথা টাইপের। আনস্পেকটেকুলার, স্পেকটেকুলার সিনোনিম। স্পেকটেকুলার দিকে সারপ্রাইজিং হয়, আশ্চর্যজনক হয়। আনস্পেকটেকুলার মানে যেটা নট সারপ্রাইজিং। প্লাসিবো মানে হচ্ছে অ্যাকচুয়াল ইফেক্ট না আর কি, যেমন ধরেন কাইন্ড অফ, যেমন ধরেন এটা একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এটা রিসার্চ ইউজ করা হয় আর কি, যেটা বলা হয় যাদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে তাদেরকে বলা হয় যে না, যেমন ধরেন করোনা ভাইরাসের 2টা ভ্যাকসিন বের করা হলো, তো এটা যখন ট্রিটমেন্ট দেওয়া হয় বা এটা যখন অ্যাপ্লাই করা হয়, এটা তো আগে এক্সপেরিমেন্ট করা হয়। 2টা গ্রুপ সিলেক্ট করা হলো, এক দলকে এ গ্রুপ এবং বি গ্রুপ। এ গ্রুপকে অ্যাকচুয়ালি ওই ভ্যাকসিনটা ইনজেক্ট করা হলো, আর বি গ্রুপকে বলা হলো যে না, তোমাদেরকে ওই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে এটা দেওয়া হয় নাই, তাদেরকে হয়তো বা শুধুমাত্র পানি দেওয়া হয়েছে, পুশ করা হয়েছে। এটা এই কারণে করা হয় যাতে 2টা রেজাল্টটা সেম হয় কিনা এটা অ্যাসেস করার জন্য। ওই যে বি গ্রুপকে যেটা দেওয়া হয়েছে ওইটাকে বলা হয় যে প্লাসিবো আর কি। যাই হোক, ইনভলভ মানে তো জানেন আপনারা, সংযুক্ত বা জড়িত। অ্যাপ্রোপ্রিয়েট জানেন, ওয়েল নোন তো জানেন। তো লজানভ অ্যাডমিটস, এটা আমরা আগে পাইছি এখানে, তো আমরা এখান থেকে পড়া শুরু করব। লজানভ অ্যাডমিটস, Lozanov acknowledge মানে admitted synonym, acknowledge that the ritual surrounding suggestion in his own system is also a placebo. তিনি বলতেছেন উনার সিস্টেমে যে রিচুয়ালটা আছে এইটাও এক ধরনের প্লাসিবো, but maintains that without such a placebo, কিন্তু তিনি এইটা বলেন এই ধরনের প্লাসিবো ছাড়া people are unable or afraid to tap the reserved capacity of their brains, কিন্তু এই ধরনের প্লাসিবো ছাড়া মানুষ হচ্ছে তাদের ব্রেইনের রিজার্ভ ক্যাপাসিটি যেটা ওইটা তারা হচ্ছে ইউজ করবে না। তার মানে আমরা দেখি আনসার কি হবে। গত আমার হচ্ছে একটা লাইভ ক্লাসে আমি বলছিলাম যে শূন্যস্থানের আগে যদি এইভাবে আর্টিকেল এই দেয়া থাকে, এটা উইথ ক্লুজ হোক উইদাউট ক্লুজ হোক, সামারি উইথ ক্লুজ হোক বা অথবা উইদাউট ক্লুজ হোক, যদি গ্যাপের আগে এই দেয়া থাকে তাহলে আমার পেসেই যে আনসার যেটা হবে তার আগেও 90% অফ দ্য টাইমস এই দেয়া থাকবে। ঠিক আছে, তো আমরা এখন দেখি। Lozanov admits that a certain amount of is necessary, যে কিছু মাত্রায় কোনো একটা কিছু দরকার আছে in order to convince student even if this is just a dash, যে কিছু মাত্রায় কোনো একটা জিনিস দরকার আছে স্টুডেন্টদেরকে কনভিন্স করার জন্য। তাহলে কি দরকার আছে? এই যে এখানে তিনি ক্লিয়ারলি বলছেন যে acknowledge that the রিচুয়াল দরকার আছে সারাউন্ডিং সাজেশন ইন হিজ ওন সিস্টেম। যদিও এটা যদি প্লাসিবো হয়, যদিও এটা প্লাসিবো, কিন্তু তারপরও এই রিচুয়ালটা দরকার আছে। তাহলে আনসার কোনটা হবে বলেন এখন? এক প্যারাতে সব আনসার থাকবে কিনা এটা ফিক্স নাই, থাকতেও পারে আবার নাও পারে। সামারি উইথ ক্লুজ অর্ডার সবসময় মেনটেন করে না, কখনো কখনো করে, কখনো কখনো করে না। এইটাই করছে, বাট অন্যগুলা করে না। 11 আনসার হচ্ছে এফ। Lozanov admits that certain amount of ritual is necessary in order to convince student even if this is just a placebo. 12 আনসার হচ্ছে প্লাসিবো, মানে হচ্ছে এফ। ওই যে এ দেয়া আছে এখানে দেখেন আর্টিকেল এই দেয়া আছে, আবার ঠিক ওইভাবে এখানে আমাদের আনসার যেটা দেয়া, এই যে আমাদের আনসার এখানে প্লাসিবো দেয়া, কই এই যে প্লাসিবো দেয়া, প্লাসিবোর আগেও কিন্তু এই দেয়া আছে, দেখছেন?
এটা খেয়াল রাখবেন। যে কোনো সামারি সলভ করার সময় যদি গ্যাপের আগে এই দেয়া থাকে তাহলে মোস্ট অফ দ্য টাইমস I'll never say like all the times because there will definitely be exceptions, but most of the cases আনসারের আগে এই দেয়া থাকে। তার মানে 12 আনসার হচ্ছে প্লাসিবো আর 11 আনসার হচ্ছে রিচুয়াল। আমি এখানে লিখে দিই 11 হচ্ছে F। Furthermore, if the method is to succeed, যদি এই মেথডটা সাকসেসফুল হওয়ার হয়, teachers must follow a set procedure. টিচারদেরকে একটা প্রসিডিউর ফলো করা লাগবে। Although Lozanov's method has become quite dash, যদিও তার মেথড একটু ড্যাশ হয়ে গেছে, the results of most of the teachers using this method have been dash. যদিও এটা কিছুটা ড্যাশ হয়েছে, কিন্তু টিচার্সদের এই মেথডটা ইউজ করার আউটকামটা এতটা ড্যাশ না। এটা দেয়া আছে এই জায়গায়, এইখানে while, যে although দেয়া আছে এখানে while দেয়া আছে, while Suggestopedia has gained some notoriety through success in the teaching of modern languages, যদিও এটা রিসেন্টলি কিছুটা সফল হয়েছে বা কিছু সফল না, কিছুটা পপুলারিটি পাইছে। notoriety মানে কি, যে জনপ্রিয়তা, in a bad way আর কি। few teachers, খুবই কম সংখ্যক শিক্ষক are able to emulate the spectacular results of Lozanov and his associates. যদিও এটা রিসেন্টলি কিছুটা জনপ্রিয়তা পাইছে, খুবই কম সংখ্যক টিচার এটা স্পেকটেকুলার রিজাল্টসটা তাদের ক্লাসে এমুলেট করতে পারছেন, মানে তাদের ক্লাসে এটা এক্সিকিউট অ্যাপ্লাই করতে পারছেন। তার মানে এখন আপনারা বলেন আনসার কোনটা হবে? 13 আনসার কি আর 14 আনসার কি একটু বলেন। Although Lozanov's method has become quite dash, কোনটা হবে? notoriety মানে কুখ্যাতি, জনপ্রিয়তা পাইছে, তার মানে ওয়েল নোন। ইয়েস, 13 আনসার হচ্ছে ওয়েল নোন, আর 14 আনসার হচ্ছে ওইখানে বলছে ফিউ টিচার্স এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারছেন। আর দেখেন এখানে প্যারাফ্রেজ করছে কি, ফিউ টিচার্স পারছেন, তার মানে বেশিরভাগ পারেন নাই। সো আনসার হবে জি, 14 আনসার জি। Although Lozanov's method has become quite well known, the results of most other teachers using this method have been unspectacular. তার মানে 14 আনসার হচ্ছে জি আর 13 আনসার হচ্ছে কি? ওকে, সো আমি হচ্ছে বিদায় নিয়ে নিব। থ্যাঙ্কস ফর জয়নিং, থ্যাঙ্কস ফর বিং উইথ মি। I hope it's been worth your time. I'll see you soon. Allah Hafiz. Assalamu alaikum.